স্ক্রিনটা দেখা যাচ্ছে। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, সো আমাদের লেকচার 2 হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের একটা প্রোটোকল দ্যাট ইজ কল্ড এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো এই যে আমরা অ্যাপ্লিকেশন লেয়ারটা স্টার্ট করব, ধরো আমরা যদি নেটওয়ার্কের কথা বলি বা ইন্টারনেটের কথা বলি, 1970s 80s এর দিকে যখন ইন্টারনেটটা আসে, অ্যাট দ্যাট টাইম সবচেয়ে কমন যেই বা মোস্ট পপুলার যে অ্যাপ্লিকেশন ছিল সেটা ছিল ইমেইল এবং টেলনেট, এফটিপি। এই অ্যাপ্লিকেশনগুলো দ্যাট ওয়াজ ভেরি পপুলার। গ্র্যাজুয়ালি আমাদের নেটওয়ার্কে আমরা কি ধরনের ডেটা ট্রান্সফার করি বা কি ধরনের ইন্টারাকশন করি, ইট ইস চেঞ্জিং। এবং এখনকার সময়ে আমরা যেই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো সবচেয়ে বেশি ইউজ করি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, বা ডেটা ট্রান্সফার করার জন্য অন্যান্য আরো অনেক প্ল্যাটফর্ম আছে। যে ধরনেরই আমরা ইন্টারাকশন করি না কেন, সেটা ইমেল হোক, টেক্সট হোক, অডিও ভিডিও ট্রান্সমিশন হোক, এই সমস্ত অ্যাপ্লিকেশন আমরা কিন্তু ওয়েব ব্রাউজার বা এইচটিটিপি দিয়েই করতে পারি। সো দ্য মোস্ট ওয়াইডলি ইউজড যে অ্যাপ্লিকেশন নাওয়াডেজ ইজ এইচটিটিপি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। সো আজকে আমরা দেখবো ওই যে এই এইচটিটিপি প্রোটোকল কিভাবে কাজ করে, সেখানে কিভাবে ডেটাকে ইন্টারঅ্যাক্ট করে, এইটার একদম ডিটেইল একটা নলেজ আমরা এই লেকচারে পড়বো। এবং এই লেকচার থেকে একটা ফুল সেট কোয়েশ্চেন আমাদের মিড টার্ম পরীক্ষায় আসে। সো দিস লেকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো ওয়েব এবং এইচটিটিপি কিভাবে কাজ করে, তার আন্ডারলাইং প্রোটোকলস গুলা কি কি, রুলস গুলা কি কি, সেগুলো আজকে আমরা কভার করবো। গ্রাজুয়ালি নেক্সট ক্লাসে আমরা আরো অ্যাপ্লিকেশন লেয়ার সার্ভিস পড়বো, যেমন ডিএনএস, ইমেইল এন্ড অল দ্যাট। আচ্ছা, সো আমরা জেনে আসছি যে দুই ধরনের মডেল আছে। একটা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল, উইচ ইজ এ থিওরিটিক্যাল মডেল, যেখানে 7টা লেয়ার। আর একটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল মডেল, যেটা আমরা ইউজ করি, এটাকে বলা হয় টিসিপি/আইপি প্রোটোকল স্ট্যাক। সো টিসিপি/আইপি প্রোটোকল স্ট্যাকে অ্যাপ্লিকেশন লেয়ারে যে সমস্ত কাজ, ওএসআই মডেলে এই কাজটা হচ্ছে 3টা লেয়ারে ভাগ করে করতো: অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন এবং সেশন। এই 3টা লেয়ারে যে যে কাজগুলো করা হয়, টিসিপি/আইপি প্রোটোকল স্ট্যাকে অ্যাপ্লিকেশন লেয়ারে এই সমস্ত কাজ একসাথে করা হয়। সো বেসিক্যালি বোথ সেম, জাস্ট এখানে লেয়ারের 3টা ভাগে ভাগ করা, আর এখানে জাস্ট একটা লেয়ারে এই সমস্ত কাজকে ইনকর্পোরেট করা হয়েছে। এটাই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। সো অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা যখন কাজ করব, সেখানে আমরা আসলে কি কি অ্যাপ্লিকেশন সার্ভিস নিয়ে কাজ করব সেটা ফার্স্টে ডিসাইড করতে হবে। সো আজকে আমরা দেখবো যে আমরা হচ্ছে কি এইচটিটিপি নিয়ে কাজ করব। সো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এই এইচটিটিপি তে আমরা যখন ডেটা মুভমেন্ট করব, ডেটা পাস করব, তখন আসলে কিভাবে এটাকে ফরম্যাট করা হয়, তার রিকোয়েস্ট যে মেসেজটা আমরা পাঠাই সেটার ফরম্যাট কি, রেসপন্স মেসেজের ফরম্যাট কি, সেগুলো কিভাবে প্রসেস করা হয়, তার ওয়ে গুলো আমরা আজকে ইন ডিটেইলে দেখবো। সো অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা যে দুটো জিনিস আমাদের লাগবে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলস। প্রোটোকলস মানে হচ্ছে কি রুল, ফরম্যাট কি, সেটা আমাদের প্রোভাইড করবে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলসে। সেখানে আসলে বলা থাকবে যে আমরা যে ডেটাটা নিয়ে কাজ করতেছি সেটাকে আমরা কিভাবে ট্রিট করব, তার ফরম্যাটটা কি হবে, কি ওয়েতে সেটা নিয়ে কাজ করবে এন্ড অল দ্যাট। সো প্রোটোকল কি করবে, প্রোটোকল হচ্ছে আমার ডেটা আসলে কি রুলসে বা কি ফরম্যাটে আমরা নিয়ে কাজ করব, কিভাবে ট্রিট করব, সেটা ডিফাইন করবে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যে প্রোগ্রামে আমরা এই কাজটা করব। ওকে, দ্যাট ইজ ফর এক্সাম্পল যে আমরা যে অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করতেছি, আমরা কোন সফটওয়্যারটা দিয়ে এই কাজটা করব। তো আমাদের পিসিতে অ্যাপ্লিকেশন লেয়ারের সফটওয়্যার যদি বলি, সেটা হচ্ছে আমার ওয়েব ব্রাউজার, যেটা হচ্ছে তোমার কি বলে, গুগল ক্রোম বা ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার। সো দুইটা জিনিস, একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটা একটা প্রোগ্রাম যেখানে আমরা কিভাবে কমিউনিকেট করব বা দ্য নেটওয়ার্ক, সেইটাকে ডিফাইন করে। আর একটা হচ্ছে ওই অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ইনসাইডে আসলে আমার প্রোটোকলস বা রুলস গুলা কি, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল। তো আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে আমার ব্রাউজার, আর সেই ব্রাউজারের
কে ডেভেলপ করার জন্য ওই ব্রাউজারের আসলে ব্যাক এন্ডে ফ্রন্ট এন্ডে যে রুল ইউজ করে কাজ করতেছে সেটাকে বলতেছি আমরা অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকলস। বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, তো অ্যাপ্লিকেশন লেয়ারের কথা যদি আমরা চিন্তা করি যে আমরা একটা ওয়েব পেজ ওপেন করতে চাই, সো ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, ব্রাউজারটাকে ওপেন করে আমাদের কি করতে হয়, ইউআরএল এ অ্যাড্রেসটা লিখতে হয় www.breaku.ac.bd। এই যে লিখে আমরা যখন এন্টার দিই তখন কি হয়, উই গেট আ ওয়েব পেজ। সো ওই ওয়েব পেজে অনেক কন্টেন্ট থাকে, সেটা আমার কি হয়, ব্রাউজারে ভিজিবল হয়। তো এই যে একটা ছোট্ট কাজ যে আমরা করি, আমরা একটা ইনপুট দেই এবং উইদিন আ সেকেন্ড আমরা একটা আউটপুট দেখতে পাই, বাট এই দুইটার মাঝখানে দেয়ার আর লটস অফ ওয়ার্ক, সেটা আমাদের করতে হয়। সেটা কি, ইউজার থেকে ইনপুট নিয়ে সেটা সার্ভারে যায়, সার্ভার থেকে আউটপুট নিয়ে আবার ইউজার সাইডে এসে সেটাকে ভিউ করার ব্যবস্থা করে। So এই যে কাজটা, ইন্টারাকশনটা কিভাবে হয় অ্যাপ্লিকেশন লেয়ারে, এটাই আজকে আমরা শিখবো। তো তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে যে আমরা যখন কোনো ইনফরমেশন অ্যাক্সেস করি নেটওয়ার্কে, দুইটা ওয়েতে আমরা কাজ করতে পারি। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার স্ট্রাকচার বা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, আর একটা হচ্ছে পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। আমরা কি শুনছি এই দুটো শব্দ? এনিবডি? জি ম্যাম। আচ্ছা, জি ম্যাম। তো ক্লায়েন্ট সার্ভার বলতে কি বোঝাচ্ছে, যে যখন কোনো একটা ইউজার কোনো একটা ডেটার জন্য রিকোয়েস্ট করে নেটওয়ার্কে, ইট অলওয়েজ রিকোয়েস্ট টু দা সার্ভার। তো আমি সার্ভারকে রিকোয়েস্ট করব এবং সার্ভার থেকে আমার ডেটাটা ডাউনলোড হয়ে আমার ডিভাইসে আসবে, তারপরে সেটা আমি দেখতে পারবো। সেই জন্য এই আর্কিটেকচারটা হচ্ছে একটা সেন্ট্রালাইজ সিস্টেম, যেখানে সবসময় রিকোয়েস্ট সার্ভারে যাবে এবং সবসময় রেসপন্স সার্ভার থেকে ইউজারের দিকে আসবে। সো এখানে আহ, ধরো অন্যান্য ইউজারের কাছেও যদি সেম ইনফরমেশনটা থাকে, আমরা কিন্তু এন্ড ডিভাইস থেকে এন্ড ডিভাইসে রিকোয়েস্ট করি না, আমরা সবসময় সার্ভারে রিকোয়েস্ট করবো এবং সার্ভার থেকে সেই রিসোর্সটাকে আসলে আমরা ফেচ করে নিয়ে আসবো। সো সমস্ত রিসোর্স কি হবে, একটা সেন্ট্রালাইজ জায়গায় স্টোর থাকবে, সেখান থেকে আমাকে রিকোয়েস্ট করে করে আনতে হবে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ক্লায়েন্ট সার্ভার মডেল। আচ্ছা, আরেক ধরনের আর্কিটেকচার আছে যেটাকে বলা হয় পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। ইন্টারনেটে আমরা এই ধরনের আর্কিটেকচারও ইউজ করি টু ট্রান্সফার ডেটা অর টু শেয়ার ডেটা অ্যামং এন্ড ডিভাইসেস। তো সেখানে কি, কোনো ডেডিকেটেড সার্ভার যদি নাও থাকে, সেক্ষেত্রেও পিয়ার টু পিয়ার মডেলে আমার ডেটা এক্সচেঞ্জ করা যায়। তো তখন আমার যে এন্ড ডিভাইসগুলো আছে তারা নিজেদের মধ্যে কানেক্টেড থাকবে, এবং তখন কোনো একটা এন্ড ডিভাইস আরেকটা এন্ড ডিভাইসের কাছে কোনো রিসোর্সের জন্য রিকোয়েস্ট করতে পারে, এবং অ্যাট দ্য সেম টাইম সে সার্ভারের কাছেও রিকোয়েস্ট করতে পারে, এবং সে ডাউনলোডটা দুইটা ডিভাইস থেকেই করে আনতে পারে, মানে আরেকটা এন্ড ডিভাইস থেকেও সে রিসোর্স অ্যাক্সেস করতে পারে, অ্যাট দ্য সেম টাইম সার্ভার থেকেও রিসোর্স অ্যাক্সেস করতে পারে। তো পিয়ার টু পিয়ার মডেলের ক্ষেত্রে আমার রিসোর্সটা ডেডিকেটেড সার্ভার থেকে না এনে পাশের কোনো পিয়ার বা আরেকটা কোনো ডিভাইস থেকেও আমি রিসোর্সটাকে অ্যাক্সেস করতে পারি। তো এক্ষেত্রে কি হয়, দিস ইজ নট আ সেন্ট্রালাইজ সিস্টেম, এটাকে একটা ডিসেন্ট্রালাইজ আর্কিটেকচার বলে। যে তোমার ফাইলের বা ডেটার যে অংশ, সেটা আমি সবসময় একটা সার্ভার থেকে ডাউনলোড না করলে মাল্টিপল তোমার পিয়ার থেকে ডাউনলোড করতে পারি। সো দ্যাটস ওয়াই তখন কি হয় যে আমার শেয়ারিংটা ফাস্টার হতে পারে। তো তোমরা টরেন্ট থেকে কখনো অডিও মানে ভিডিও ফাইল ডাউনলোড করছো? হ্যাভ ইউ এভার ইউজড টরেন্ট? Yes, ma'am. আচ্ছা, তো টরেন্টের আর্কিটেকচারটা হচ্ছে পিয়ার টু পিয়ার মডেল। তো সেক্ষেত্রে কি করা হয়, যে আমি যদি একটা কোনো মুভি ফাইল ডাউনলোড করতে চাই, তো কি হয়, মুভিটাকে ছোট ছোট চাঙ্কে ভাগ করা হয়। সো ওই চাঙ্ক গুলা সবসময় একটা ডিভাইস থেকে ডাউনলোড না করে আমরা কি করতে পারি, মাল্টিপল ডিভাইস থেকে ডাউনলোড করতে পারি যার কাছে অ্যাভেলেবল আছে। সো তখন কি হয়, জিনিসটা ফাস্টার হয়, কারণ অনেক জায়গা থেকে আমি হয়তো পাচ্ছি। আর এই জিনিসটাই যদি আমি ক্লায়েন্ট সার্ভার মডেলের কনসেপ্টে বলি, তো সেক্ষেত্রে মুভিটা আমাকে শুধুমাত্র ওই সার্ভার থেকেই ডাউনলোড করা যাবে, অন্য কোনো পিয়ার থেকে বা অন্য কোনো ক্লায়েন্ট থেকে আমি মুভি ফাইল ডাউনলোড করতে পারবো না। তো সেই ক্ষেত্রে সার্ভার যদি অফ থাকে তাহলে কিন্তু আমি ফাইলটা ডাউনলোড করতে পারবো না। কিন্তু পিয়ার টু পিয়ার মডেলে সার্ভার যদি অফ থাকে এবং অন্যান্য পিয়ারের কাছে যদি ওই ডেটাটা অ্যাভেলেবল থাকে, তাহলে আমার ডাউনলোডে কোনো সমস্যা হবে না। বোঝা গেছে? Yes, ma'am. ওকে, সো দুইটা মডেলেরই সুবিধা অসুবিধা আছে। সো পিয়ার টু পিয়ার মডেলের ক্ষেত্রে তোমার
অ্যাভেলেবিলিটি আসলে বেশি, কারণ সেক্ষেত্রে আমার আশেপাশে যত পিয়ার আছে তাদের সবার কাছে যদি রিসোর্স থাকে, আই ক্যান ডাউনলোড। এন্ড এট দ্য সেম টাইম শুধু ডাউনলোড করলে হবে না, ইউ অলসো হ্যাভ টু আপলোড। আমি কোনো ডেটা জাস্ট অন্যান্য পিয়ার থেকে ডাউনলোড করবো বাট আমি অন্য কাউকে দিব না, সেটা আসলে হয় না। পিয়ার টু পিয়ার মডেলে একটা শেয়ারিং ব্যবস্থা থাকে যে if I download at the same time I should upload data to other peers as well. ওকে, সো আমরা যদি HTTP এর কথা বলি, আচ্ছা বলো তো HTTP কি ক্লায়েন্ট সার্ভার মডেল না পিয়ার টু পিয়ার মডেল? Client server, ma'am. Ma'am, client server. ক্লায়েন্ট সার্ভার মডেল। আমরা যত রকমের ওয়েব পেজে অ্যাক্সেস করি, উই ডোন্ট অ্যাক্সেস ফ্রম আদার পিয়ার ও আদার ক্লায়েন্ট। আমাদের সব সময় কি করতে হয়, সার্ভারে রিকোয়েস্ট করতে হয় এবং সার্ভার থেকে আমরা ওয়েব পেজ ডাউনলোড করে তারপরে আমাদের ব্রাউজারে দেখতে পাই। সো HTTP ইজ এ ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। আচ্ছা, তো HTTP কিভাবে কাজ করে? সো যেটা বললাম যে আমরা সবার প্রথমে যখন ব্রাউজারটা ওপেন করি, ব্রাউজারটা ওপেন করে আমাদের অ্যাড্রেস বারে আমরা ইউআরএল অ্যাড্রেসটা লিখি। ইউআরএল অ্যাড্রেসটা লিখলে আমাদের একটা ওয়েব পেজ আসে এরকম। সো ওয়েব পেজ আসলে কি? ওয়েব পেজ আসলে একটা ডকুমেন্ট ভিউ করতে পারি। এই ওয়েব পেজে আসলে অনেকগুলো অবজেক্ট থাকে। অনেকগুলো অবজেক্ট থাকা মানে কি, যেমন দেখো এখানে ইমেজ আছে, তারপর একটা ভিডিও আছে, তারপর টেক্সট আছে। সো এরকম হচ্ছে ডিফারেন্ট ক্যাটাগরির অবজেক্ট থাকতে পারে এবং এই সমস্ত অবজেক্ট নিয়ে একটা ওয়েব পেজ ফর্ম হবে, যেখানে ফার্স্টে একটা বেজ HTML ফাইল থাকে। ধরো এই যে মানে তোমার বেস ফাইলটা, এবং তার ভিতরে কি হয়, ছোট ছোট রেফারেন্স অবজেক্টকে আমরা অ্যাড করে করে ফাইনাল একটা ওয়েব পেজ তৈরি করি। সো ইট ইনক্লুড সেভারাল রেফারেন্স অবজেক্ট। ফার্স্টে একটা বেস HTML ফাইল থাকবে, তার ভিতরে আমরা রেফারেন্স অবজেক্টগুলো অ্যাড করব। সো এই অবজেক্টগুলো ডিফারেন্ট ক্যাটাগরির হতে পারে, সবই যে টেক্সট বা ইমেজ হবে এমন না। কোন অ্যাপ্লিকেশন থাকতে পারে, অডিও থাকতে পারে, ইমেজ জেপিজি থাকতে পারে, বা কোনো অডিও ফাইল থাকতে পারে, সবকিছুই থাকতে পারে আর কি। সো পেজ যত বড় হবে বা লোডেড হবে তত বেশি অবজেক্ট থাকবে আর কি। সো এই যে আমরা ওয়েব পেজ দেখতেছি, ওয়েব পেজ দেখার জন্য যে আমরা ইউআরএল অ্যাড্রেসটা লিখি, সো ইউআরএল অ্যাড্রেস লেখার একটা নির্দিষ্ট নিয়ম আছে। সো এই ইউআরএল অ্যাড্রেসটা আসলে কি ডিনোট করে সেটা আসলে আমরা এখন বুঝবো। সো এই যে আমরা একটা ইউআরএল অ্যাড্রেস লিখতেছি অ্যাড্রেস বারে সবার প্রথমে যে জিনিসটা লেখা হয় সেটা হচ্ছে প্রোটোকলের নামটা, যেটা আমরা ইনক্লুড করি না। যেমন এইচটিটিপিএস হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল উইথ সিকিউরিটি। তো সবার প্রথমে থাকে হচ্ছে আমি কোন প্রোটোকলটা ইউজ করতেছি, অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল, সেটা, দেন কোলন, দেন স্ল্যাশ, দেন হচ্ছে www. এই শব্দটা লিখতে হবে। এরপরে হচ্ছে তুমি যেই ডোমেইনে অ্যাক্সেস করতে চাচ্ছ, যেমন এখানে computerhope.com। সো অ্যাড্রেস বলতে আমি আসলে যে সার্ভারকে বা যে ডোমেইনকে অ্যাক্সেস করতে চাচ্ছি তার নাম হচ্ছে এটা। তো তার আগে www. কেন দিতে হচ্ছে, কারণ এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড হোস্টিং করতেছি, দ্যাটস ওয়াই আই এম পুটিং www. at the beginning। আচ্ছা, এরপরে ডোমেইনের নামটা লেখার পরে স্ল্যাশ দিয়ে আমি যেটা লিখবো সেটা হচ্ছে আসলে ওই ডোমেইনের ভিতরে আমি আসলে এক্স্যাক্টলি কোথায় যেতে চাচ্ছি। যেমন এখানে লিখছে jargon/use/url.html। সো কোন ডিরেক্টরি, কোন ওয়েব পেজ, সেটা আমি ডিনোট করে দিতে পারি। সো ডোমেইন নেমের পরে স্ল্যাশ দিয়ে আমি যে জিনিসটা লিখি সেটা হচ্ছে তোমার পাথ নেম, বা কোন ডিরেক্টরিতে যাইতে চাচ্ছি সেটা। সেই ডিরেক্টরির ভিতরে এক্স্যাক্টলি কোন ফাইলটা অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা হচ্ছে লাস্টে। ওকে, সো আমি যত ডান সাইডে যাব সেটা হচ্ছে তোমার ডোমেইনের কোন স্পেসিফিক ফাইলে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি সেটা বোঝায়। যেমন www.nytimes.com/tech/index.html, তার মানে কি NY টাইমস যে পেজটা আছে তার টেক পাথ বা ফোল্ডারের ভিতরে যে ইন্ডেক্স ফাইলটা আছে আমি সেটাকে অ্যাক্সেস করতে চাচ্ছি। বোঝা গেছে? এনি Yes, কোয়েশ্চেন? ma'am. আচ্ছা, সো HTTP প্রোটোকলে আমরা যখন ইন্টারঅ্যাক্ট করা শুরু করি, অলওয়েজ দ্য ইন্টারাকশন স্টার্ট ফ্রম ক্লায়েন্ট সাইড। সার্ভার কখনো ক্লায়েন্টের সাথে ইন্টারঅ্যাক্ট করবে না যদি না ক্লায়েন্ট রিকোয়েস্ট করে। তার মানে শুরুটা বা ইনিশিয়েশনটা হবে হচ্ছে ক্লায়েন্ট সাইড থেকে। সেটা হচ্ছে ব্রাউজার সাইড থেকে আমি একটা পেজের নাম দিয়ে এন্টার দিলে দ্যাট মিনস আই এম রিকোয়েস্টিং টু দ্যাট সার্ভার।
সো ব্রাউজার থেকে আমি নামটা দিয়ে রিকোয়েস্ট করব, সেটাকে আমরা বলবো HTTP রিকোয়েস্ট মেসেজ। এই রিকোয়েস্ট মেসেজটা যখন ওয়েব সার্ভারের কাছে যাবে, ওয়েব সার্ভারের কাছে ওই ইনফরমেশনটা থাকলে তখন সে আমাকে HTTP একটা রেসপন্স মেসেজ প্রোভাইড করবে। সো শুরু হবে ক্লায়েন্ট সাইড থেকে এবং তারপরে সার্ভার সাইড থেকে HTTP রেসপন্সটা আসবে। তো যেহেতু ক্লায়েন্ট সাইড থেকে শুরু হয়, ক্লায়েন্ট সাইড থেকে যে রিকোয়েস্টটা পাঠায় সেটাকে আমরা HTTP রিকোয়েস্ট মেসেজ বলি। তো এই রিকোয়েস্ট মেসেজের ফরম্যাটটা কি সেটা আমরা এখন দেখব। HTTP রিকোয়েস্ট মেসেজ হচ্ছে, আমরা আজকে ফরম্যাটে যদি বলি, তো এটা হচ্ছে আমার রিকোয়েস্ট মেসেজের হেডার। হ্যাঁ, আর ইয়েলো যে অংশটা সেটা হচ্ছে তোমার এন্টিটি বডি, মানে ডেটা পার্ট। আচ্ছা, তো এখন একটু খেয়াল করে দেখো, দেখা যাচ্ছে কি? দেখতে পাচ্ছো ছবিটা? Yes, ma'am, দেখা যাচ্ছে। আচ্ছা, বুঝি নাই, শোনা যাচ্ছে নাকি? কি বললা? দেখা যাচ্ছে ম্যাম। ওকে। সো সবার প্রথমে দেখো, HTTP রিকোয়েস্টের হেডারে সবার প্রথমে যে জিনিসটা লেখা, এটা হচ্ছে কি মেথড। মানে আমি যখন HTTP সার্ভারে কোনো রিকোয়েস্ট করতে চাই, আমি আসলে কি করতে চাই সেটা আমাকে এখানে এমফাসাইজ করতে হবে বা মেনশন করতে হবে। তো আমি যখন HTTP সার্ভারে কোনো কিছু রিকোয়েস্ট করব, তখন আমি কি করব, যে কোনো ফাইলকে আমি আনতে চাই। ওকে, তার মানে আমার রিকোয়েস্টের নামটা কি? গেট। গেট মানে কি, যে আমি এই পেজটা অ্যাক্সেস করতে চাই। আচ্ছা, এখন কোন পেজটা অ্যাক্সেস করতে চাই সেটা লিখতে হবে হচ্ছে মেথডের পর একটা স্পেস দিতে হবে, তারপরে ইউআরএলটা দিতে হবে। তো স্পেস হচ্ছে দিলাম, এরপর দেখো এখানে কি দিছে, সাম ডিরেক্টরি স্ল্যাশ ইন্ডেক্স ডট এইচটিএমএল। তার মানে আমি কোনো একটা ডোমেইনের পেজের ইন্ডেক্স ফাইলটা দেখতে চাই। ওকে, এখন কোন ডোমেইনেরটা দেখতে চাই সেটা হচ্ছে পরের লাইনে লিখবো, যেটা হচ্ছে www.soundschool.edu। ঠিক আছে, বোঝা গেছে কি বলছি? তার মানে ফার্স্ট লাইনটাতে কি আছে দেখো, মেথডের নাম, তারপর স্পেস, তারপর হচ্ছে ইউআরএল। এই ইউআরএলটা কিন্তু www.samschool.edu এটা না, সেটা হচ্ছে samschool.edu-র আসলে কোন পাথটা বা এক্স্যাক্টলি কোন ফাইলটা তুমি দেখতে চাও সেই ইনফরমেশনটা এখানে থাকবে। এই যে এখানে দেখো, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে যে তুমি যে রিকোয়েস্ট করতেছো, এই রিকোয়েস্ট করার জন্য HTTP কোন ভার্সন ইউজ করতেছো এটাকে মেনশন করতে হবে হেডারে। এবং তারপর দুটা জিনিস লিখতে হয় HTML, একটা হচ্ছে ক্যারেজ রিটার্ন আর একটা হচ্ছে লাইন ফিড। ওকে, এই দুটা জিনিস আমাকে প্রত্যেকটা দেখো লাইনের শেষে দিতে হয়, ক্যারেজ রিটার্ন এবং লাইন ফিড, এন্টার এবং নিউ লাইন আর কি। তো স্ল্যাশ আর স্ল্যাশ এন, এন্টার এবং নিউ লাইন। স্ল্যাশ এন মানে হচ্ছে তুমি নতুন লাইনে যাবা, মানে পরের লাইনে যাবা। আচ্ছা, এরপরে তো এই যে ফার্স্ট লাইনটা যেটা আমরা লিখলাম, এটার নাম হচ্ছে রিকোয়েস্ট লাইন। HTTP রিকোয়েস্ট হেডারের দুইটা পোর্শন, একটা হচ্ছে রিকোয়েস্ট লাইন আর বাকি অংশটার নাম হচ্ছে হেডার লাইনস। সো রিকোয়েস্ট লাইনে আমি আসলে কি করতে চাচ্ছি সেটা মেনশন করব। আমি যদি কোনো ওয়েব পেজ গেট করতে চাই, মানে দেখতে চাই, তখন আমি গেট মেথড ইউজ করব। আচ্ছা, অনেক সময় আমি সার্ভারে কোনো ডেটা হয়তো আপলোড করতে চাই, তখন তার গেট লিখবো না, তখন কি হবে, পোস্ট বা পুট। বা আমি যদি ডিলিট করতে চাই সার্ভারের কোনো ইনফরমেশন, তখন গেটের বদলে কি লিখবো, ডিলিট। তার মানে ফার্স্টের যে শব্দটা, এটা হচ্ছে আমি কি করতে চাই, মেথডের নামটা সেটা স্পেসিফাই করা। আমি যদি আপলোড করতে চাই তখন পোস্ট পুট, আমি যদি ডাউনলোড করতে চাই বা কোনো ইনফরমেশন পাইতে চাই তখন হবে গেট। বোঝা গেছে? আচ্ছা, এরপরে পরের যে লাইনগুলো সবগুলাকে একসাথে বলা হয় হেডার লাইন্স। তো হেডার লাইনের ফার্স্টে যে জিনিসটা সেটা হচ্ছে যে তুমি যে গেট করতে চাচ্ছ সেটা কোন হোস্টের, সেই ডোমেইন নেমটা তোমাকে দিতে হবে, দ্যাট ইজ samschool.edu। এবং এখানেও দেখো শেষে কি স্ল্যাশ আর স্ল্যাশ এন, ক্যারেজ রিটার্ন এবং নিউ লাইন, মানে তোমাকে এন্টার দিতে হবে এবং নতুন লাইনে যাইতে হবে। এরপরে যেটা সেটা হচ্ছে তুমি যে রিকোয়েস্ট করতেছো কোন ইউজার এজেন্ট বা অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা ইউজ করতেছো সেটা ইন্ডিকেট করে দিবে, যে এটা ফায়ারফক্স 3.6.10 এই ভার্সন থেকে রিকোয়েস্টটা গেল। এবং তোমার যে ইউজার এজেন্ট সে কি কি ল্যাঙ্গুয়েজ অ্যাকসেপ্ট করে, টেক্সট, HTML, ইমেজ, কোন ফরম্যাট গুলো, এগুলো মেনশন করা। সে কোন ল্যাঙ্গুয়েজে ইন্টারঅ্যাক্ট করতেছে, ফ্রেঞ্চ। এরপরে
সে হচ্ছে কানেকশনটা ক্লোজ করে দিবে, মানে যখন তার এটার পাঠানো হয়ে যাবে ইট উইল ক্লোজ দ্য কানেকশন। সো এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজে আমার এই ইনফরমেশন গুলো থাকবে। আচ্ছা, তাহলে বলো তো এন্টিটি বডি এখানে কি থাকবে? ডেটা পার্টে কি থাকবে? এটা তো হেডার পার্ট। ডেটা পার্টে কি থাকবে? কেউ বলতে পারো? মানে ফর দিস স্পেসিফিক টাস্ক ইয়েলো অংশে কি লেখা থাকবে বা কি কি থাকতে পারে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। আচ্ছা, সো আমরা যে রিকোয়েস্ট করতেছি, এম আই আপলোডিং এনি ডেটা? No, miss. নো ম্যাম। তার মানে আমার এই ইয়েলো পার্টে আমি হচ্ছে ডেটাটা ইনপুট দেই বা ডেটাটা প্রোভাইড করি। সো আমাকে কি এখানে ডেটা প্রোভাইড করার কিছু আছে? নো। যখন আমি গেট করতে চাই তখন তো আমাকে ডেটা দেওয়ার কিছু নাই, আছে? তার No, মানে এই ma'am. অংশে এখন কি হবে? এমটি থাকবে, তাই না? বাট যদি আমি এখানে গেট মেথড ইউজ না করে ফর এক্সাম্পল পোস্ট মেথড ইউজ করতাম, তখন কি হইতো? ডেটা দেওয়া Value লাগছে ম্যাম। দিতে হতো, ma'am. তখন আসলে আমি যে জিনিসটা পোস্ট করতে চাচ্ছি বা যে ডেটাটা আমি আসলে আপলোড করতে চাচ্ছি সেই ডেটাটা আমি এখানে দিয়ে দিতাম। বোঝা গেছে? সো এইচটিটিপি রিকোয়েস্ট মেসেজ পাঠানোর সময় এনটিটি বডিতে যে সবসময় ডেটা থাকবে এমন কোনো নেসেসিটি নাই বা এমন কোনো গ্যারান্টি নাই। তুমি আসলে কোন মেথডটা ইউজ করতেছো বা কি করতে চাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? বুঝতে পারছো কি? হ্যাঁ না না? ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, সো এইচটিটিপির যে কয়েকটা মেথড আছে যেটা অলরেডি বললাম আমি, যে এইচটিটিপি ভার্সন 1.0 এবং 1.1 এর কথা যদি বলি, ভার্সন 1.0 তে গেট ইট প্রাইমারি রিট্রাইভস ইনফরমেশন or request information from the server. পোস্ট হচ্ছে যখন তুমি নতুন কোনো ডেটা ক্রিয়েট করবা তখন পোস্ট মেথড ইউজ করবা। আচ্ছা, হেড মেথডের কাজ হচ্ছে যে তুমি শুধুমাত্র হেডার ইনফরমেশন অ্যাক্সেস করতে চাও, বাট কোনো ডেটাকে আনতে চাও না, ডেটার জন্য রিকোয়েস্ট করতে চাও না, শুধুমাত্র হেডার ইনফরমেশনটাকে চেক করতে চাও, তখন তুমি হেড মেথডটা ইউজ করবা। এইচটিটিপি ভার্সন 1.1-এ আরো একটা নতুন কি বলে মেথড অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে পুট অর প্যাচ। পুট অর প্যাচ মানে কি? গেট, পোস্ট, হেড এগুলো তো কাজ করে, আবার পুট নামের যে মেথডটা সেটা হচ্ছে এক্সিস্টিং যে মেসেজ আছে সেটাকে আপডেট করার জন্য পুট মেথডটা ইউজ করা হয়। ওকে, মানে নিউ ডেটা ইনসার্ট করার জন্য হচ্ছে পোস্ট, আর এক্সিস্টিং ডেটাকে আপডেট করার জন্য মেথড হচ্ছে পুট অর প্যাচ। আর লাস্টলি তুমি কোনো ডেটাকে যদি ডিলিট করতে চাও তাহলে যে মেথডটা সেটা হচ্ছে ডিলিট। বোঝা গেছে? Yes, ma'am. ওকে, আচ্ছা। হুম, আমি যদি সার্ভারে ডেটা আপলোড করি উই উইল ইউজ পোস্ট মেথড। আচ্ছা আচ্ছা, আবার আমি যদি গেট মেথড দিয়ে আমি সার্ভারে কোনো কিছু আপলোড করতে চাই, ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি হচ্ছে কোনো কিছু ওয়েব পেজে কোনো কিছু, কোন একটা ওয়েব পেজ সাপোজ দেখতে চাচ্ছ, তখন আমি কি করি? www.bracu.ac.bd এটা যদি লিখি তার মানে কি bracu.ac.bd যে মেইন ইন্ডেক্স পেজটা সেটা আমার কাছে চলে আসবে। তার মানে উম, সেই পেজটা আমি গেট করতে চাচ্ছি। বাট অ্যাট দ্য সেম টাইম ধরো আমি কোনো একটা সাইট অ্যাক্সেস করতে চাচ্ছি এবং সাইটটাকে গেট করার সাথে সাথে ওই সাইটের স্পেসিফিক কোন জিনিসটা সার্চ করতে চাই সেটাও আপলোড করতে চাচ্ছি। তার মানে বিষয়টা কি? www.samsite.com, মানে এই জিনিসটাকে আমি গেট করতে চাই। গেট করার সাথে সাথে দেখো স্ল্যাশে আমি যদি সার্চে যদি লিখি যে মাংকি এবং ব্যানানা, এই জিনিসটা আমি এই সাইটের এই পেজে খুঁজতে চাচ্ছি। তার মানে কি এই সাইটে রিকোয়েস্ট করার সাথে সাথে এই দুইটা ভ্যালিউ আমি কিন্তু আপলোড করলাম, যে এটা খুঁজে দেখো যে এই পেজে আছে কিনা। তার মানে
গেট মেথডটা ইউজ করার সাথে সাথে আমি কিন্তু একটা ইনপুটও আপলোড দিতে পারছি ইউআরএল ফিল্ডে ইন দ্য রিকোয়েস্ট লাইন। তার মানে কি অ্যাকচুয়ালি আমি কি করতেছি, গেট করার সাথে সাথে একটা ইনফরমেশন আপলোডও দিয়ে দিলাম না? তো এই জিনিসটাকে বলা হয় আপলোডিং ইনপুট ইন ইউআরএল মেথড। বোঝা গেছে? এই জায়গাটা কি ক্লিয়ার? বুঝতে পারছো না পারো নাই? ম্যাম আর একবার একটু এক্সপ্লেইন করলে ভালো হতো। ধরো আমি যদি শুধু গেট করতে চাই তাহলে আমি কি লিখবো, www.breakiu.ac.bd, এটা লিখলে কি হবে? breakiu.ac.bd এর মেইন পেজটা আসবে, বাট এম আই ইয়েস। আপলোডিং এনিথিং ইন দ্যাট পেজ? নো ম্যাম। বাট আমি যদি ধরো এরকম লিখি যে www.samsite.com, কোন একটা সাইট গেট করতে চাই স্ল্যাশ দিয়ে, আমি ওই সাইটের মাঙ্কি এবং বেনানা এই শব্দ দুইটা আছে কিনা এই দুইটা দেখতে চাই, তার মানে কি এই দুটো শব্দ আমি আপলোড করতেছি না এখানে? ইয়েস ম্যাম, মানে কোয়েরি মানে করতেছি আমরা কোয়েরি একটা করতেছি, রাইট? এই কোয়েরিটা তো আমি এই ইউআরএল এর গেটের মধ্যে ইনকর্পোরেট করে দিচ্ছি, তাই না? অ্যাড করে দিচ্ছি না? ইয়েস ম্যাম। সেটাকেই বলতেছে যে তুমি যদি কোনো ইনফরমেশন আপলোড করতে চাও while you are requesting to get that page, সেটা হচ্ছে এই ইউআরএল মেথড দিয়ে তুমি এখানে কি করতে পারো, ওই সাইটটা রিকোয়েস্ট করার সাথে সাথে একটা ইনপুটও ইউআরএল ফিল্ডে আপলোড করতে পারো রিকোয়েস্ট লাইনে। বুঝছো এবার? জি ম্যাম। ওকে, আচ্ছা। তো এরকম বেশ কিছু আমার মেথড যেটা বললাম, গেট, পুট, পোস্ট, ডিলিট, এগুলো আছে, যেটা দিয়ে আমরা যে কাজটা করতে চাই স্পেসিফিক সেই কাজটা কমপ্লিট করতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে এসটিটিপি রেসপন্স মেসেজ। এসটিটিপি রেসপন্স মেসেজ কে পাঠাবে, সার্ভার না ক্লায়েন্ট? server. সার্ভার। সার্ভার ম্যাম। সার্ভার যখন একটা রেসপন্স পাঠাবে, সার্ভার সাধারণত কি রেসপন্স পাঠায়, তার সার্ভারে যে ডেটাটা আছে সেই ডেটাটা আমাকে রেসপন্সে পাঠাবে। সো সার্ভার যখন রেসপন্সটা পাঠাবে, ডেটার উপরে যে হেডারটা, সেই হেডার ইনফরমেশনে কি লেখা থাকে সেটা আমরা এখন দেখব। তো ফার্স্টে হচ্ছে ভার্সন, সে সার্ভারে যেই ভার্সনে ডেটাটা স্টোর করা আছে সেটা কি HTTP 1.1। তারপর হচ্ছে স্পেস, তারপর হচ্ছে একটা কোড। ওকে, এটাকে আমরা বলি স্ট্যাটাস কোড। স্ট্যাটাস কোড 200 মানে কি, যে ডেটাটা ইউজার রিকোয়েস্ট করতেছে বা ক্লায়েন্ট রিকোয়েস্ট করতেছে সেটা সেখানে আছে, এবং এটা হচ্ছে স্ট্যাটাস ফ্রেজ। কোড 200 মানে কি, ওকে মানে এই ডেটাটা অ্যাভেলেবল। এবং এই লাইনের শেষেও তোমার ক্যারিজ রিটার্ন এবং নিউ লাইন /r/n এটা লিখতে হয়। আচ্ছা, তো এইচটিটিপি রেসপন্স মেসেজের ফার্স্টের যে লাইনটা এটাকে বলা হয় কি স্ট্যাটাস লাইন, আর পরবর্তী যে লাইনগুলা সেটাকে বলা হয় হেডার লাইন। এই জিনিসটা মনে রাখতে হবে। রিকোয়েস্ট মেসেজের ক্ষেত্রে এটা কি ছিল, রিকোয়েস্ট লাইন আর হেডার লাইন, আর রেসপন্সের ক্ষেত্রে এটা হচ্ছে স্ট্যাটাস লাইন আর হচ্ছে হেডার লাইনস। তা হেডার লাইন্স এর মধ্যে কি ইনফরমেশন থাকে, হেডার লাইন্স এই যে পার্পল থেকে এই অংশটুকু পর্যন্ত হচ্ছে হেডার লাইন্স। ফার্স্ট হচ্ছে ডেট। ডেট হচ্ছে কি সানডে 26শে সেপ্টেম্বর 2010, মানে এই যে রিকোয়েস্টটা ক্লায়েন্ট সার্ভারকে করছে সেই রেসপন্সটা সে কখন দিচ্ছে সেই টাইমটা। এরপরে সার্ভার, কি সার্ভার, অ্যাপাচি সার্ভার সেন্টওএস ইউজ করে সার্ভারের ইনফরমেশন। সার্ভার যে ইনফরমেশনটা ক্লায়েন্টকে দিচ্ছে সেটা লাস্ট মডিফাই কখন করা হয়েছে, মানে সেই ইনফরমেশনটা লাস্ট মডিফিকেশন টাইম হচ্ছে অক্টোবর 2007। আর ক্লায়েন্ট রিকোয়েস্টটা কখন করছে, যার বেসিসে সার্ভার রেসপন্স দিচ্ছে কখন, সেপ্টেম্বর 2010। তার মানে 3 বছরে কোনো চেঞ্জ হয় নাই আর কি তোমার সার্ভারের ওই ডেটার ইনফরমেশনটা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে ই ট্যাগ, একটা ইনফরমেশন দ্যাট ইজ রিলেটেড টু কুকিজ। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাকসেপ্ট রেঞ্জ, সে বাইটে ডেটা পাঠাচ্ছে বাইট ফরম্যাটে। এরপরে হচ্ছে কন্টেন্ট, কন্টেন্টের সাইজ কত, 2652, মানে যে ইনফরমেশনটা ক্লায়েন্ট রিকোয়েস্ট করছে সার্ভার তো সেটা তাকে প্রোভাইড করতেছে। তো সার্ভার যে কন্টেন্টটা বা ডকুমেন্টটা বা ডেটাটা ক্লায়েন্টকে দিচ্ছে তার সাইজ হচ্ছে কি 2652 বাইট। আচ্ছা, এরপরে কিপ অ্যালাইভ, কতক্ষণ ধরে সে অ্যালাইভ থাকবে, টাইম আউট পিরিয়ড কতক্ষণ, কানেকশন হচ্ছে ডেটা ট্রান্সফার করার শেষে সে কানেকশনটা ক্লোজ করবে। পরে কন্টেন্টের টাইপ কি, যে ইনফরমেশনটা দিচ্ছে সেখানে টেক্সট HTML ফরম্যাট আছে
ক্যারেক্টার সেট কোন স্ট্যান্ডার্ডে অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড লাস্টলি হেডারের পরে যে ইয়েলো অংশটা এনটিটি বডি, এই এনটিটি বডির পার্টে যে অংশটা আছে সেটা হচ্ছে ওই যে ডেটাটা যেটা ক্লায়েন্ট রিকোয়েস্ট করছে সেই ডেটাটা সে পাঠায় দিচ্ছে। বুঝা গেছে? এই জায়গাটা কি ইয়েস ক্লিয়ার? মিস। ওকে, তার মানে সার্ভার যখন এইচটিটিপি রেসপন্স পাঠাবে, রেসপন্স মেসেজের যে ডেটাটা সেটা হচ্ছে আমার ইয়েলো পার্টটা, যেটাকে আমরা এনটিটি বডি বলি। এবং এই যে ডেটাটা আসলে কি ধরনের, কি টাইপের, সাইজ কত, এই ইনফরমেশনটা আমরা কোথায় লিখি? হেডারে। তো বেসিক্যালি যখন ক্লায়েন্ট সাইড থেকে যে D7 এবং H7 যাচ্ছে, তো H7 হচ্ছে হেডার আর D7 হচ্ছে ডেটা। বুঝা গেছে? তো আমি যদি এটাকে বলি ক্লায়েন্ট সাইডের ডেটা এবং হেডার, ক্লায়েন্ট সাইড যখন এইচটিটিপি রিকোয়েস্ট পাঠায় তখন তার ডেটা পার্টে আসলে কিছু নাই, কারণ সে কোনো কিছু পাঠাচ্ছে না, সে হেডার ইনফরমেশনে কি করতেছে? একটা রিকোয়েস্ট করতেছে। বাট সার্ভার যখন রেসপন্স পাঠাচ্ছে, সার্ভারের D7 যেটা, সেটা হচ্ছে ওয়েব সার্ভারের যে ডেটাটা ক্লায়েন্ট দেখতে চায় সেটা, এবং H7 হচ্ছে ওই ডেটাটার মেটা ডেটা, যে যে যেটার সাইজ কত, লাস্ট মডিফাই কত, কবে হয়েছে, কি কি ফরম্যাটে এখানে ফলো করে, কন্টেন্টের টাইপ কি, এই সমস্ত ইনফরমেশন H7 এ স্টোর করা। বোঝা গেছে? Yes, ma'am. ওকে, সো এইচটিটিপির যে স্ট্যাটাস কোড যেটা আমরা বললাম, যেমন স্ট্যাটাস কোড যদি 2 দিয়ে শুরু হয় তার মানে সাকসেস। মানে আমরা যদি পেজটাকে আমাদের ব্রাউজারে লোড করতে পারি, ভিজিবল দেখতে পারি, তাহলে কি 200 আসে। তো 2 দিয়ে যে কোডগুলো স্টার্ট হবে দ্যাট মিন সাকসেস। 1 দিয়ে যদি কোনো কোড দেখায় সেটা হচ্ছে ইনফরমেশনাল, 3 দিয়ে হচ্ছে রিডিরেকশনাল, 4 দিয়ে হচ্ছে এরর ইন ক্লায়েন্ট সাইড, এবং 5 দিয়ে হচ্ছে এরর ইন সার্ভার সাইড। সো প্রত্যেকটা কোড একটা নির্দিষ্ট টাইপ ডিনোট করে আর কি, যে 1 দিয়ে কি, 2, 3, 4, এগুলা and all that. ওকে, তো এখানে কতগুলা কোডের এক্সাম্পল দেয়া আছে, যেমন 301 মুভ পার্মানেন্টলি, 404 নট ফাউন্ড, 400 ব্যাড রিকোয়েস্ট। এগুলো আমরা মাঝে মাঝে যখন এইচটিটিপি সার্ভারে আমরা যখন রিকোয়েস্ট করি, এই ধরনের অনেক সময় রেসপন্স আসে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো পেজ লোড হয়, দ্যাটস ইট। ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে এতটুকু পর্যন্ত? কোনো কোয়েশ্চেন? তোমরা নো কি ম্যাম। বুঝতেছো? কেউ তো ইয়েস দেখি ম্যাম। কথাবার্তা বলতেছো না। আচ্ছা, ওকে। তো এরপরে যেটা, সেটা হচ্ছে এইচটিটিপি কানেকশন। এইচটিটিপি আসলে কিভাবে কানেকশন এস্টাবলিশ করে while they send and receive data. সো এইচটিটিপি 2 ধরনের কানেকশন আছে, একটা হচ্ছে পারসিস্টেন্ট কানেকশন আর একটা হচ্ছে নন পারসিস্টেন্ট কানেকশন। কোন এই কানেকশন গুলো আসলে কিভাবে তৈরি করা হয় এবং কিভাবে তারপরে ডেটা এক্সচেঞ্জ করা হয় সেটা আমরা দেখবো। সো এইচটিটিপি ইজ এ রিলায়েবল প্রোটোকল। রিলায়েবল প্রোটোকল মানে কি, যে আমরা যখন একটা এইচটিটিপি রিকোয়েস্ট করি এবং এইচটিটিপি পেজটা যখন লোড হয়, পেজটা যদি পার্শিয়ালি লোড হয়, কোনো অবজেক্ট আসলো আর কোনো অবজেক্ট আসলো না, এরকম যদি হয়, তাহলে কিন্তু জিনিসটা কমপ্লিট হলো না। আমি কিন্তু টোটাল পেজটা যদি দেখতে না পারি তাহলে কিন্তু এটার কোনো মানে নাই। দ্যাট মিনস কি, আমাকে সম্পূর্ণরূপে প্রত্যেকটা অবজেক্ট সাকসেসফুলি আনতে হবে, তারপরে আসলে আমি পেজটাকে ভিউ করতে পারবো। তো এই কারণে, যেহেতু এখানে রিলায়েবিলিটি একটা ম্যাটার, বিগ ফ্যাক্টর, সেই জন্য রিলায়েবিলিটি এনশিওর করার জন্য এইচটিটিপি কি করে, আগে একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করে সার্ভারের সাথে, তারপরে আসলে সে অবজেক্ট গুলো ট্রান্সফার করে। টিসিপি কানেকশন কেন তৈরি করতে হবে? যদি এরকম হতো যে আমার সবগুলা অবজেক্ট না আসলেও আমার সাকসেসফুল হতো, বা আমার যে টার্গেট অ্যাচিভ হতো, তখন কি হতো, কানেকশন তৈরি না করেও আমি সরাসরি অবজেক্ট গুলা সেন্ড করে দিতাম। তো সেক্ষেত্রে কি হতো, আমার হয়তো পেজটা পার্শিয়ালি লোড হতো, সবগুলো অবজেক্ট হয়তো নাও আসতে পারতো। তো সবগুলো অবজেক্ট যদি না আসে তাহলে তার পেজটা ফুললি ভিউ করা যাবে না, তখন সেটা মিনিংফুল হবে না। তো সেই জন্য
একটা জিনিসকে রিলায়েবিলিটি এনশিওর করার জন্য সবসময় টিসিপি কানেকশন এস্টাবলিশ করতে হবে, যেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কানেকশন কন্ট্রোল, যেটা বলছিলাম লাস্ট ক্লাসে। So when you are sending some data, you make a connection with the receiver side process, যে আমি তোমাকে কিছু ডেটা পাঠাবো, আর ইউ রেডি? তখন কি হবে, ডেটাটা সবগুলা আসবে, এবং আসলো কি আসলো না সেটা গ্যারান্টি করতে হবে যে আচ্ছা আসছে বা আসে নাই আবার পাঠাবো। বাট আমি যদি কাউকে অ্যালার্ট না করে, কানেকশন তৈরি না করে ডেটা পাঠাই, সেক্ষেত্রে ডেটা যেতেও পারে আবার নাও যেতে পারে। তো সেক্ষেত্রে সেটা গ্যারান্টিড সার্ভিস হয় না। বাট আমার এইচটিটিপির ক্ষেত্রে আমার অবশ্যই গ্যারান্টিড সার্ভিস লাগবে, মানে আমার সবগুলো অবজেক্ট নেসেসারি একটা পেজ দেখার জন্য। দ্যাটস ওয়াই আমি আগে কি করবো, আগে একটা টিসিপি কানেকশন তৈরি করবো সার্ভারের সাথে, তারপরে ওই কানেকশনের মাধ্যমে উই উইল এক্সচেঞ্জ দ্য অবজেক্ট। আচ্ছা, তো এই কানেকশনের উপর বেস করে কি হয় যে আহ, আমি অবজেক্ট গুলো যে পাঠাচ্ছি, কয়টা অবজেক্ট পাঠাতে পারবো একটা কানেকশন দিয়ে, সেটার উপর বেস করে দুইটা ক্যাটাগরি, যে পারসিস্টেন্ট এবং নন পারসিস্টেন্ট। সো নন পারসিস্টেন্ট অর্থ হচ্ছে যে when you make a TCP কানেকশন, একটা টিসিপি কানেকশন দিয়ে তুমি একটা অবজেক্টই এক্সচেঞ্জ করতে পারবা। তার মানে তোমার যদি 10টা অবজেক্ট এক্সচেঞ্জ করতে হয়, তাহলে কি করতে হবে, 10 বার টিসিপি কানেকশন তৈরি করতে হবে। সো এই নন পারসিস্টেন্ট মেথড আসলে প্রিভিয়াস ভার্সনস অফ এইচটিটিপি ইউজ করতে, এইচটিটিপি ভার্সন 1 তখন ইউজ করা হতো হচ্ছে নন পারসিস্টেন্ট কানেকশন। আর এখন আমরা যে এইচটিটিপি যে নিউয়ার ভার্সন গুলো আছে, সেখানে হচ্ছে পারসিস্টেন্ট কানেকশন ইউজ করি। পারসিস্টেন্ট কানেকশন কি, একটা টিসিপি কানেকশন এস্টাবলিশ করে সবগুলো অবজেক্টকে সেন্ড করা যায়। তো তার জন্য বারে বারে টিসিপি কানেকশন তৈরি করতে হয় না। এই হচ্ছে বেসিক পার্থক্য। কি বলছে দেখো, যে HTTP client initiate TCP connection to HTTP server at some school.edu, then HTTP server কি করে accept the TCP connection notifying the client। প্রথমে টিসিপি কানেকশনটা এস্টাবলিশ হয়, দেন টিসিপি কানেকশন এস্টাবলিশ হওয়ার পরে তুমি অবজেক্টের জন্য রিকোয়েস্ট করবা, সেটা হচ্ছে HTTP রিকোয়েস্ট মেসেজে। তো সেখানে তুমি যে অবজেক্টের জন্য রিকোয়েস্ট করলা, সেই অবজেক্টটা সার্ভার সাইড থেকে নিয়ে আসবা। এরকম, যেহেতু একটা সার্ভারে একটা পেজে মাল্টিপল অবজেক্ট থাকে, তাই সবগুলো অবজেক্টের জন্য রিকোয়েস্ট করে করে সবগুলো অবজেক্ট এইচটিটিপি সার্ভার থেকে নিয়ে আসতে হবে, এবং এই জিনিসটা রিপিট হতে থাকবে যতক্ষণ না তোমার সবগুলা অবজেক্ট ট্রান্সফার হচ্ছে সার্ভার সাইড থেকে ক্লায়েন্ট সাইডে। এখন মেইন পার্থক্য হচ্ছে কি, নন পারসিস্টেন্টে যে তোমার একটা টিসিপি কানেকশন দিয়ে তুমি মাত্র একটা অবজেক্ট আনতে পারবা। এখানে দেখো, ফার্স্টে সে কি করছে, এই যে একটা টিসিপি রিকোয়েস্ট করছে, সে একটা টিসিপি রেসপন্স পাঠাইছে, এখানে হচ্ছে জাস্ট কানেকশনটা এস্টাবলিশ হয়েছে। এরপরে এই যে এখানে রিকোয়েস্ট করতেছে, এই রিকোয়েস্টটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট। তো এই একটা এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে সে কি করতে পারছে, একটাই অবজেক্ট আনতে পারছে। তার মানে একটা অবজেক্ট আনার জন্য কয়বার কানেকশন তৈরি করতে হয়, 2বার। একটা হচ্ছে টিসিপি কানেকশন তৈরি করলাম, আর একটা হচ্ছে এইচটিটিপি কানেকশন তৈরি করলাম, তারপরে একটা অবজেক্ট আসলো। বুঝে গেছে কি বলছি? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? Yes, I'm sure. Yes, আচ্ছা, ma'am. এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, কি বলছে যে দেখো, 1 RTT, আরটিটি মানে হচ্ছে রাউন্ড ট্রিপ টাইম একটা কানেকশন তৈরি করা। 1 RTT টু ইনিশিয়েট টিসিপি কানেকশন, একটা কানেকশন আমি তৈরি করবো, এখানে কিন্তু কোনো ডেটা পাঠাবো না, জাস্ট আই এম মেকিং আ কানেকশন টু এনশিওর দ্য রিলায়েবিলিটি। তো এখান দিয়ে আমি কি করলাম, একটা টিসিপি কানেকশন তৈরি করলাম। টিসিপি কানেকশন তৈরি করার পরে আমাকে একটা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইতে হবে, এটা হচ্ছে এইচটিটিপি কানেকশন তৈরি করা। এই কানেকশন তৈরি করার ফলে কি হলো, আমার সার্ভার সাইডে আমি এই যে একটা এইচটিটিপি রিকোয়েস্ট, মানে আমি একটা অবজেক্ট রিকোয়েস্ট করলাম, সেই অবজেক্টটা আসলো। এবং এই জায়গাটা দেখো কালো একটু মোটা দাগ দিয়ে দেখাইছে, কারণ অবজেক্টের সাইজ যদি বড় হয় তাহলে এটার একটু টাইমটা বেশি লাগবে। সো এই যে এটা হচ্ছে টাইম টু ট্রান্সমিট দ্য ফাইল অর অবজেক্ট। তার মানে একটা অবজেক্ট আসার জন্য
আমাকে দুইটা আরটিটি লাগতেছে এখানে, একটা হচ্ছে টিসিপি কানেকশন, একটা হচ্ছে এইচটিটিপি কানেকশন। এইচটিটিপি কানেকশন হওয়ার সাথে সাথে এইচটিটিপির ফার্স্ট অবজেক্টটা চলে আসছে। এখন আমার ওই এইচটিটিপির পেজে যদি ধরো 4টা অবজেক্ট আছে, তাহলে কি হবে বলো তো? চারবার কানেকশন স্টেবলিশ লাইক মানে 4বার হয়ে থাকবে। কানেকশন তৈরি করতে হবে। ফার্স্টে টিসিপি কানেকশন তৈরি করতে হবে, তারপরে এইচটিটিপি কানেকশন তৈরি করতে হবে, এইচটিটিপির ফার্স্ট অবজেক্টটা আসবে, তারপরে আবার টিসিপি কানেকশন তৈরি করতে হবে, আবার এইচটিটিপি কানেকশন তৈরি করতে হবে, তারপর সেকেন্ড অবজেক্ট আসবে। তার মানে এটা একটা ট্রাবলসাম প্রসেস না, নন পারসিস্টেন্ট এইচটিটিপি? সেখানে কি হয়, বারে বারে কানেকশন তৈরি করতে হয় ফর ইচ অবজেক্ট। তার মানে তোমার পেজের সাইজ যদি বড় হয়, 10টা 15টা 100টা অবজেক্ট যদি থাকে, তোমাকে কিন্তু বারে বারে টিসিপি কানেকশন তৈরি করে দিতে হবে। আচ্ছা, আর এইচটিটিপি কানেকশন মানে কি? এইচটিটিপি কানেকশন মানে হচ্ছে যে এইচটিটিপির যে পেজটা আছে, সেই পেজে যে অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলোর জন্য ইন্ডিভিজুয়াল রিকোয়েস্ট। তুমি একটা রিকোয়েস্ট দিয়ে সব অবজেক্ট আনতে পারবা না। তোমাকে প্রত্যেকটা অবজেক্ট আনার জন্য ইউ হ্যাভ টু ইনিশিয়েট রিকোয়েস্ট। সেটাই হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট এবং এইচটিটিপি রেসপন্স। তার মানে একটা এইচটিটিপি রিকোয়েস্ট দিয়ে ইউ ক্যান ডাউনলোড ওয়ান অবজেক্ট। তার মানে যতগুলো অবজেক্ট আছে, তোমাকে ততগুলো এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইতে হবে। বোঝা গেছে? ইয়েস ম্যাম। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো, এই যে টিসিপি কানেকশন তৈরি করছে, রিকোয়েস্ট ফর ফার্স্ট অবজেক্ট, অবজেক্ট রিসিভড, এরপরে টিসিপি কানেকশন ক্লোজ হয়ে গেছে। এরপরে সেকেন্ড অবজেক্টের জন্য আবার টিসিপি কানেকশন তৈরি করছে, রিকোয়েস্ট ফর সেকেন্ড অবজেক্ট, অবজেক্ট রিসিভ, টিসিপি কানেকশন ক্লোজ। তার মানে তোমার যতগুলা অবজেক্ট আছে, বারে বারে টিসিপি কানেকশন, তারপরে এইচটিটিপি কানেকশন, তারপরে অবজেক্ট ডাউনলোড। সো এই জিনিসটা তোমার যত বেশি অবজেক্ট হবে, তত বারে বারে করতে হবে। সো নন পারসিস্টেন্ট এইচটিটিপি এটার জন্য একটু ডিলেড প্রসেস, কারণ এখানে প্রত্যেকটা অবজেক্টের জন্য ইন্ডিভিজুয়াল টিসিপি রিকোয়েস্ট করতে হয়। আচ্ছা, ওকে, আমরা অঙ্কটা একটু পরে করতেছি, তার আগে আমরা পারসিস্টেন্ট এইচটিটিপিটা দেখি। পারসিস্টেন্ট এইচটিটিপির সাথে নন পারসিস্টেন্টের পার্থক্য হচ্ছে যে এখানে পারসিস্টেন্টের ক্ষেত্রে বারে বারে টিসিপি কানেকশন তৈরি করতে হয় না। দেখো, একবার টিসিপি কানেকশন তৈরি করছে, ওই একটা টিসিপি কানেকশনের আন্ডারে ইউ ক্যান রিকোয়েস্ট ফর মাল্টিপল অবজেক্ট। যেমন এই যে এখানে ফার্স্টে রিকোয়েস্ট করলো, ফার্স্টের অবজেক্টটা চলে আসছে, এরপরে আবার রিকোয়েস্ট করছে, এই যে সেকেন্ড অবজেক্টটা আসছে এখানে, এরপরে আবার রিকোয়েস্ট করছে, থার্ড অবজেক্টটা আসছে। সো পারসিস্টেন্ট এইচটিপির ক্ষেত্রে কি হয়, ইউ মেক অনলি ওয়ান টিসিপি কানেকশন, এবং একটা টিসিপি কানেকশনের আন্ডারে তুমি বারে বারে এইচটিপি রিকোয়েস্ট করতে পারবা, কোনো সমস্যা নাই। তাহলে আমাকে বলো তো, যে আমার যদি এখানে 7টা অবজেক্ট থাকে, তাহলে কয়টা টিসিপি কানেকশন করতে হবে? একবারই মিস। একবার, রাইট। একটা টিসিপির আরটিটি। আচ্ছা, আর এইচটিপি রিকোয়েস্ট করতে হবে কয়বার? সাতবার ম্যাম। এইচটিটিপি রিকোয়েস্ট করতে হবে 7বার, কারণ এখানে আমার 7টা অবজেক্ট আছে, আমি কিন্তু একটা রিকোয়েস্ট দিয়ে সবগুলো অবজেক্ট আনতে পারবো না। ঠিক আছে, যেটা বললাম, প্রত্যেকটা অবজেক্টের জন্য আই হ্যাভ টু রিকোয়েস্ট ইন্ডিভিজুয়ালি। তো ফার্স্ট যে অবজেক্টটা, সেটাকে আমরা বলি বেজ এইচটিএমএল ফাইল বা রেফারেন্স ফাইল, এবং তারপরে সেকেন্ড অবজেক্ট, থার্ড অবজেক্ট, এভাবে করে আসবে। তার মানে এখানে 7 এইচটিটিপি রিকোয়েস্ট করতে হবে। বোঝা গেছে? এই যে এইটা হচ্ছে এইচটিটিপি রিকোয়েস্ট, আর এই পাশে যেটা আসছে সেটা হচ্ছে এইচটিটিপি রেসপন্স। ক্লিয়ার? ইয়েস ম্যাম। কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? আচ্ছা, সো এই যে টিসিপির আরটিটি, সেটা হচ্ছে এই যে এই টাইমটা আমি রিকোয়েস্ট করব, রেসপন্স আসবে, এই অংশটাকে বলতেছে টিসিপির আরটিটি রাউন্ড ট্রিপ টাইম। আচ্ছা, আর এইচটিটিপির আরটিটি কি, এই যে এইচটিটিপি রিকোয়েস্ট এবং এইচটিটিপি রেসপন্স আসবে, এটাকে বলতেছি আমি কি, এইচটিটিপির
মানে এটাকে এভাবে লিখি, এইচটিটিপি আরটিটি 7 বার। আচ্ছা, আর কি আছে? রিকোয়েস্ট এবং রেসপন্স। দিস ইজ আ, তুমি যে রিকোয়েস্ট করতেছো, রেসপন্স আসতেছে, এই সময়টা হচ্ছে এইচটিটিপির আরটিটি, রাউন্ড ট্রিপ টাইম। রিকোয়েস্ট গেল, রেসপন্স আসবে। তো রেসপন্সটা যে আসবে, সেখানে আসলে রেসপন্সে কি আসবে? অবজেক্ট আসবে। অবজেক্টের টাইমটা খুব ছোট হলে সেটাকে আমরা কাউন্ট করি না, বাট সাধারণত যদি বড় অবজেক্ট থাকে, যে লঙ্গার টেক্সট বা অডিও ভিডিও ফাইল তো থাকে, তো সেক্ষেত্রে আমার কি হয়, টাইমটা যদি বেশি হয় সেই সময়টাকে আমরা আলাদাভাবেও ফাইল অ্যাক্সেসিং টাইমে অ্যাড করি, সেটাকে বলা হয় অবজেক্ট ট্রান্সমিশন টাইম বা ফাইল ট্রান্সমিশন টাইমও বলে। তাহলে এখানে যদি 7টা অবজেক্ট থাকে, তাহলে কয়টা অবজেক্টের টাইম এখানে অ্যাড হবে? 7টা। বোঝা গেছে? এই জায়গাটা কি ক্লিয়ার? ম্যাম আর একবার একটু রিপিট করলে ভালো হবে। কোন জায়গাটা রিপিট করবো? অবজেক্ট ট্রান্সমিশন টাইমের এই পার্টটা। অবজেক্ট ট্রান্সমিশন টাইম হচ্ছে এই যে এই অংশটা যেটা, সেটা হচ্ছে আরটিটি। আরটিটি মানে রাউন্ড ট্রিপ টাইম। রিকোয়েস্ট যাবে এবং রেসপন্সটা আসবে, বাট রেসপন্সটা যে আসবে সেখানে যে অবজেক্টটা আছে, এই অবজেক্টের সাইজ যদি বড় হয়, তখন তোমার টাইমটা আমার বেশি লাগবে। দ্যাটস ওয়াই সেই অবজেক্ট আসার টাইমটা আমরা আলাদাভাবে ক্যালকুলেট করি। ঠিক আছে? ওকে ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমরা একটা অঙ্ক করি, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। ধরো এই অঙ্কটা যদি করি, এখানে কি বলছে? ইউ উইশ টু অ্যাক্সেস দ্য ওয়েব পেজ game.com, এবং তোমার ওয়েব পেজে কয়টা অবজেক্ট আছে এখানে? 10টা ম্যাম। 10টা অবজেক্ট আছে, এবং প্রত্যেকটা অবজেক্টের সাইজ কত? 10 MB। 10 MB। আচ্ছা, লেট 25 মিলিসেকেন্ড ডিনোট দ্য টাইম রিকোয়ার্ড টু সেন্ড টিসিপি রিকোয়েস্ট ফ্রম পিসি টু সার্ভার। তাহলে 25 মিলিসেকেন্ড টাইমটা কি? এটা যদি পিসি হয় আর এটা যদি সার্ভার হয়, তাহলে সবার প্রথমে আমরা যখন রিকোয়েস্ট করি, সেটাকে কি বলে? টিসিপি রিকোয়েস্ট, তাই না? টিসিপি কানেকশন করতে হবে। আর এই পাশ থেকে কি আসবে? টিসিপি রেসপন্স। এই টিসিপি রিকোয়েস্ট এবং টিসিপি রেসপন্স মিলে যে টাইমটা, এটাকে বলা হয় টিসিপি আরটিটি। তাহলে এই 25 মিলিসেকেন্ড, এই সময়টা কি বলতো? ম্যাম রিকোয়েস্টটা পৌঁছাইতে সময় লাগে এরকম হ্যাঁ, কিছু? রিকোয়েস্টটা পৌঁছাইতে যে সময় লাগবে, রেসপন্সটা আসতেও কম বেশি সেই একই সময়। সময় লাগে, যদি সেটা বলা না থাকে। আলাদা কোনো টাইম বলা না থাকলে আমরা দুইটা সেম টাইম ধরবো। তাহলে রিকোয়েস্ট যদি 25 মিলিসেকেন্ড হয়, তাহলে রেসপন্সও কি 25 সেম। মিলিসেকেন্ড। তাহলে টিসিপি আরটিটি কত? 50 milliseconds. 50 মিলিসেকেন্ড। আচ্ছা আচ্ছা, এখানে তারপরে কি করতে হবে? এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাইতে হবে, যেটাকে বলবো এইচটিটিপি রিকোয়েস্ট। আবার এটা হচ্ছে এইচটিটিপি রেসপন্স। এই এইচটিটিপি রিকোয়েস্ট এবং রেসপন্সের যে টাইমটা, সেটা হচ্ছে এইচটিটিপির আরটিটি। এইচটিটিপির আরটিটি টাইমের কথা কিছু বলা আছে এখানে? কত? কোয়েশ্চেনে বলা নাই। যদি বলা না থাকে, তাহলে টিসিপির যে সময়টা, সেই সময়টাই ধরে নিব। তাহলে এইচটিটিপির আরটিটি কত? 50 50 মিলিসেকেন্ড। milliseconds. 50 মিলিসেকেন্ড। আচ্ছা, এরপরে হচ্ছে অবজেক্ট, যে এইচটিটিপির যে ফার্স্ট অবজেক্টটা আসলো, সেটা হচ্ছে ফার্স্ট অবজেক্ট। তো ফার্স্ট অবজেক্ট ট্রান্সমিশন টাইম, মানে একটা অবজেক্টের ট্রান্সমিশন টাইম কত দেয়া আছে? দেয়া আছে কোয়েশ্চেনে? ম্যাম একটা অবজেক্টের জন্য দেওয়া নেই, কিন্তু হ্যাঁ, বলা আছে 100 মিলিসেকেন্ড ট্রান্সমিশন স্পিড, তো মেবি বলা আছে তো আমাদেরকে একটা বের অবজেক্ট। করতে হবে, রাইট? হ্যাঁ, ইয়েস ম্যাম। তো আমাদের কি বলছে? অ্যাজিউমিং 100 Mbps ট্রান্সমিশন স্পিড অফ দ্য সার্ভার। ট্রান্সমিশন স্পিড অফ দ্য সার্ভার মানে কি? যে সার্ভার সাইড থেকে কি স্পিডে ডেটা আসতেছে। তাহলে একটা অবজেক্ট ট্রান্সমিশন টাইম আমরা বের করতে পারবো না? ইয়েস পারবো? ম্যাম।
100 মেগা, মেগা মানে কি 10⁶, 10 to তাই the না? power 6. Yes, ma'am. 100 মেগাবাইট, এটা আসে কি 1 সেকেন্ডে, তাই না? নাকি? Yes, ma'am. তাহলে আচ্ছা, 10 মিলি। তাহলে 1 বাইট আসে হচ্ছে 1 বিট, সরি বাইট না, কিন্তু ছোট হাতের বি মানে হচ্ছে বিট, বড় হাতের বি মানে হচ্ছে বাইট। 1/100 ইন্টু 10⁶ আর আমাদের অবজেক্টের সাইজ কত? 10 10, মেগাবাইট। ma'am. 10 মেগাবাইট। 10 মেগাবাইট আসে, তাহলে 10 মেগাবাইট মানে কি 10 × 10⁶ ইন্টু 8, তাই না? Yes, ma'am. Yes, ma'am. তাহলে হচ্ছে 10 × 10⁶ ইন্টু 8 ডিভাইডেড বাই 100 × 10⁶ সেকেন্ড, তার মানে কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। Yes. এটা কাটা যায়, এটা কাটা যায়, 8/10, তাই না? তাই তো? Yes, ma'am. ওকে, তাহলে মানে এটা কয়টা অবজেক্টের সাইজ? একটা অবজেক্টের সাইজ না? তাহলে একটা অবজেক্টের সাইজ যদি এত হয়, তাহলে একটা অবজেক্ট আসতে সময় লাগে কতক্ষণ? 0.8 সেকেন্ড নাকি? 0.8 second, ma'am. Yes, ma'am. ওয়ান অবজেক্ট ট্রান্সমিশন টাইম হচ্ছে 0.8 সেকেন্ড। আচ্ছা, এটাকে যদি মিলি সেকেন্ডে নেই কত হবে? 100 দ্বারা 0.8। 100 না 1000, কত হবে? 0.8 কে 1000 দিয়ে গুণ দাও, কত হয়? Oh, yes, ma'am. 800. Much. বুঝছি কি না বুঝি নাই? Yes, ma'am. ওকে, তাহলে 800 মিলি সেকেন্ড, এই জিনিসগুলো আমরা বের করে ফেললাম। আচ্ছা, এখন আমাদেরকে কি বলছে? যে নন পারসিস্টেন্ট এইচটিটিপি ইউজ করতে। তো নন পারসিস্টেন্ট এইচটিটিপি ইউজ করতে, এবং প্লিজ ক্যালকুলেট দ্য টোটাল টাইম ইন মিলি সেকেন্ড দ্যাট উইল টেক দ্য ওয়েব ব্রাউজার টু লোড ইউর পেজ। মানে তোমার সার্ভার সাইড থেকে এই পেজটা আসতে টোটাল সবকিছু মিলায় কত সময় লাগবে। তো সবার আগে আমাকে রিকোয়েস্ট করতে হবে, তারপরে সার্ভার তো রেসপন্স দিবে, রাইট? তার মানে কি আমার শুরু থেকে, মানে এই যে এখান থেকে এইটুকু সময় আমাকে পুরাটা ক্যালকুলেট করে বের করতে হবে যে আমার টোটাল রেসপন্স টাইম কত। তার মানে এখানে যেহেতু নন পারসিস্টেন্ট এইচটিটিপি বলছে, তার মানে আমি যদি বলি যে টোটাল রেসপন্স টাইম, কি আমার টিসিপির আরটিটি লাগবে, আর হচ্ছে এইচটিটিপির আরটিটি লাগবে, প্লাস অবজেক্ট ট্রান্সমিশন টাইম লাগবে। এটাই তো আমার রেসপন্স টাইম, তাই না? নর্মাল সূত্র। তাহলে এখন যেহেতু নন পারসিস্টেন্ট বলছে, তাহলে কয়টা টিসিপির আরটিটি লাগবে? কয়বার টিসিপি কানেকশন তৈরি করতে হবে? 10 10 bar, বার। ma'am. 10 বার। আচ্ছা, কয়বার এইচটিটিপি রিকোয়েস্ট করতে হবে? 10 বার। 10 দশ bar. বার আচ্ছা, আর কয়বার অবজেক্ট আসবে? 10 বার। 10 10 বার। times, ma'am. তাহলে এটা হচ্ছে নন পারসিস্টেন্ট এইচটিটিপির জন্য রেসপন্স টাইম। এখন এই অঙ্কটাই যদি আমি পারসিস্টেন্ট এইচটিটিপির জন্য করি, তাহলে কি তাহলে হবে? টিসিপি আনসারটা কি হবে? আরটিটি হচ্ছে ম্যাম একবার হবে। রাইট, টিসিপি হবে একবার, ওয়ান টিসিপি আরটিটি। আর এইচটিটিপি রিকোয়েস্ট করতে হবে কতবার? 10 বার, কারণ 10 বার। প্রত্যেকটা অবজেক্টের জন্য রিকোয়েস্ট করতে হবে। তার মানে এইচটিটিপি রিকোয়েস্ট এবং রেসপন্সের জন্য 10টা টাইম হিসাব করতে হবে, এবং 10টা অবজেক্ট ট্রান্সমিশন টাইম হিসাব করতে হবে। বোঝা গেছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. এটাই হচ্ছে পার্থক্য নন পারসিস্টেন্ট এবং পারসিস্টেন্ট এইচটিপির মধ্যে। কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, এরপরে হচ্ছে এইচটিটিপি যেটা বললাম, উইথ পাইপলাইন এবং উইদাউট পাইপলাইন। তা আমরা এই যে এটা যেটা দেখলাম, সেটা হচ্ছে উম, এই যে এটা পারসিস্টেন্ট এইচটিপি, এটা হচ্ছে পাইপলাইন ছাড়া, ঠিক আছে? উইদাউট পাইপলাইন। এখন পাইপলাইনিং বুঝি, পাইপলাইনিং বুঝো? কথা বলো না যে, নো ম্যাম। বুঝো না? আচ্ছা, পাইপলাইনিং শব্দটা তোমরা যখন কম্পিউটার হার্ডওয়্যার বা 340 ওই সময়টা আহ এই শব্দটা আসছে। অপারেটিং সিস্টেম, কম্পিউটার হার্ডওয়্যার, এই শব্দগুলো, এই কোর্সগুলো পড়ার সময় পাইপলাইনিং শব্দটা আসে আর কি। আচ্ছা, তো যদি উইদাউট পাইপলাইন হয়, উইদাউট পাইপলাইন মানে হচ্ছে যে আমরা যখন
টিসিপি কানেকশন করব, তারপরে যখন এইচটিপি কানেকশন করার পরে আমরা যখন রিকোয়েস্ট করি ফাইলগুলার, সবার আগে আমরা বেস ফাইলটাকে রিকোয়েস্ট করি। বেস ফাইলটা রিসিভ হওয়ার পরে আমরা পরের অবজেক্টগুলো ওয়ান আফটার অ্যানাদার রিকোয়েস্ট করি, তারপরে সেগুলো আসে। তো উইদাউট পাইপলাইন মানে কি, একটার পর আরেকটা রিকোয়েস্ট করবো, মানে প্রথমে রিকোয়েস্ট করবো বেস ফাইলের, তারপরে অবজেক্ট 2, তারপর অবজেক্ট 3, তারপর অবজেক্ট 4 অ্যান্ড অল দ্যাট, একটার পর একটা রিকোয়েস্ট করা। আর উইথ পাইপলাইন মানে হচ্ছে যে আমরা একসাথেই অনেকগুলো রিকোয়েস্ট পাঠাই দিতে পারবো, বারে বারে ইন্ডিভিজুয়ালি তোমাকে ওইটার টাইমটাকে আহ, মানে ক্যালকুলেট করতে হবে না। তো ইন্ডিভিজুয়ালি যদি ক্যালকুলেট করতে না হয়, এটা সবচেয়ে সহজ একটা এক্সাম্পল হচ্ছে, ধরো আমরা যদি লিফট ব্যবহার করি একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে যাওয়ার সময়, তা একটা লিফটে আমরা আসলে একজন যেতে পারি না। আর ধরো Yes, আমরা ma'am. ক্লাসে 40 জন স্টুডেন্ট আছি, আমরা 40 জন স্টুডেন্ট হচ্ছে একতলা থেকে 9 তলায় যাব। তাহলে লিফটকে যদি উইদাউট পাইপলাইন আমরা ইউজ করি, প্রত্যেকটা স্টুডেন্ট লিফটটাকে কয়বার উঠানামা করতে হবে? একজন একজন যদি লিফটে করে করে যাই, 40 বার। 40 বার। আচ্ছা, এখন লিফটে তো একজন না, যে আমরা লিফটে 5 জন করে উঠতে পারি বা 6 জন করে উঠতে পারি, পারি না? ফর Yes, এক্সাম্পল ma'am. আমি যদি 6 জন করে স্টুডেন্ট পাঠাই একতলা থেকে 9 তলায়, তাইলে আসলে লিফটকে কয়বার উঠানামা করতে হবে? 40 জন স্টুডেন্ট 6 জন করে করে যাবে। 5 থেকে 6 বারের মতো। 6 বার। 6 জন স্টুডেন্ট কয়বার লাগবে? উমা, বলতে পারতেছি না। 7 বার এক, লাগবে ma'am. 7 বার লাগবে না নাকি? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, Yes, ma'am. আচ্ছা, এই 7 বার যে লাগবে। 7 বার লাগবে, যেটা কিভাবে হিসাব করছি? ছয়ের নামটা পড়ে, তাই তো? Yes, ma'am. 6 6 36, 6 7 42। তো 36 দিয়ে তো হবে না, 42 লাগবে। তার মানে সূত্রটা কি? 40/6-এর সিলিং নিব, তাই না? ফ্লোর নিলে তো হবে না, হবে? না ম্যাম, 3 জন বাদ না পড়ে ম্যাম। যাবে। বাদ পড়ে যাবে। এই জন্য সিলিং ভ্যালুটা কেন নিলাম বুঝতে পারছি। Yes, ma'am. ওকে, তাহলে এখন যদি আমরা এই অঙ্কটাই করি, যে এই যে এখানে যে করতেছিলাম, এখানে হচ্ছে পারসিস্টেন্ট যেটা করলাম সেটা হচ্ছে উইদাউট পাইপলাইন, মানে কি প্রত্যেকটা অবজেক্টের জন্য ইন্ডিভিজুয়ালি একটা একটা করে রিকোয়েস্ট করা। আর উইথ পাইপলাইন মানে হচ্ছে একসাথে রিকোয়েস্টটা করে দেওয়া। তার মানে সেক্ষেত্রে আমি যদি বলি আমার পাইপলাইন সাইজ হচ্ছে 3 ফর এক্সাম্পল, তাহলে এখানে চেঞ্জ কি হবে? উপরে লিখি, এই যে এখানে লিখতেছি, দেখতে পাচ্ছ? Yes, ma'am. পারসিস্টেন্ট উইথ পাইপলাইন সাইজ 3। পাইপলাইন সাইজ 3 মানে কি, আমি একসাথে কয়টা রিকোয়েস্ট করতে পারবো? 3টা। 3টা 3টা। ম্যাম। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে চেঞ্জ হবে শুধুমাত্র এইচটিটিপি তে, টিসিপি তে কোনো চেঞ্জ নেই। টিসিপির একটা আরটিটি লাগবে। আর আগে আমি কি করতাম, 10টা এইচটিটিপির আরটিটি সময় হিসাব করতাম। এখন কয়টা এইচটিটিপির আরটিটি হিসাব করব, যেহেতু তোমার পাইপলাইন সাইজ 3? 4টা ম্যাম। 4টা মিস। 10/3 এর সিলিং, তাহলে 4টা। বোঝা গেছে? মানে 4টা রাউন্ড হইলেই শেষ হয়ে যাবে। ক্লিয়ার? Yes, ma'am. বলছি কি, 10/3 ইয়েস ম্যাম। অবজেক্ট ট্রান্সমিশন টাইম। সো পাইপলাইন করলে কি হয়, ইট মেক্স ফাস্টার আর কি। তুমি অনেকগুলা অবজেক্টের রিকোয়েস্ট একসাথে করে দিতে পারবে, একটা একটা না করে। তাহলে সময়টা তোমার পাইপলাইন সাইজের সাথে ম্যাচ করে এভাবে করে কমে আসবে। আচ্ছা, বোঝা গেছে? নন পারসিস্টেন্টে পাইপলাইন সম্ভব না, কারণ নন পারসিস্টেন্টে একটা টিসিপি কানেকশন দিয়ে একটাই অবজেক্ট আনা যায়। তো একটার অবজেক্টের বেশি যেহেতু আমি আনতেই পারবো না, সেখানে তো পাইপলাইন করার কিছু নাই। দ্যাটস ওয়াই নন পারসিস্টেন্টে পাইপলাইনিং সম্ভব না। বুঝছি? Yes, ma'am. ওকে, তাহলে আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাসে আমরা পার্ট 4 থেকে স্টার্ট করব। কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। আছে?
No, miss. ওকে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করতেছি।